সপ্তম শ্রেণীর বাংলা শিক্ষার্থীদের যখন খোকনের প্রথম ছবি গল্পটা পড়ানো শেষ করেছিলাম লাইভ ক্লাসে, তখন আমি ছেলেদের জিজ্ঞেস করেছিলাম এরপর কি পড়াবো। ছেলেরা বলেছিল, সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের ছাত্ররা, স্যার বাংলা গ্রামার পড়ান, বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের প্রথম যে অনুচ্ছেদ যেটা পাঠ্যসূচিতে রয়েছে, বর্ণের উচ্চারণ পদ্ধতি ও বর্গীকরণ, বর্ণের উচ্চারণ পদ্ধতি ও বর্গীকরণ, এটাতে নাম্বার আছে 5 মার্কস। ছোট ছোট প্রশ্ন থাকবে, কিন্তু ডিটেলস, সংজ্ঞা, ডেফিনেশন, উদাহরণ কাকে বলে সব আমরা জেনে নেব পরপর। প্রথমে আসি বর্ণ, বাংলা বর্ণ, বর্ণমালা, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, দুটো আছে। স্বরবর্ণ, স্বর, ভাওয়েল। অ, আ, হর্ষই, দীর্ঘই, হর্ষ, দীর্ঘ, রি, এ, ওই, ঔ, ঔ, এগুলো বাংলা বর্ণমালার স্বরবর্ণ, আমরা সবাই জানি। এরপর এর স্বরবর্ণের সংখ্যা প্রয়োগের দিক থেকে 11। ব্যঞ্জনবর্ণে যখন পড়াবো তখন দেখব ব্যঞ্জনবর্ণের সংখ্যা 37। যে শব্দগুলো যে বর্ণগুলো আমরা এখানে পড়াচ্ছি, এই স্বরবর্ণকে আমরা 3 ভাগে ভাগ করেছি। স্বরবর্ণকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে হ্রস্বস্বর, অ, হর্ষই, হর্ষ, রি, এ, ও। 1, 2, 3, 4, 5, 6, এই 6টা হচ্ছে হ্রস্বস্বর। হ্রস্বস্বরের সংজ্ঞা 6টি। খুব ভালোভাবে জেনে নেব, বই পড়লে হবে না, ভালো করে বুঝতে হবে, ভালো করে দেখতে হবে। গ্রামারটা হচ্ছে ম্যাথামেটিক্সের মতো, তুমি যদি বুঝতে পারবে, আনসার মিলে যাবে। যদি না বুঝতে পারো, কিছুতেই বুঝতে পারবে না। ভালো করে শোনো। দীর্ঘস্বর আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এটা হচ্ছে 3। এই হ্রস্বস্বরটা যখন আমরা সন্ধি পড়াবো, স্বরসন্ধি, তখন সব সময় এই দীর্ঘস্বরটা হবে। কোনো সময়ই স্বরসন্ধিতে হ্রস্বস্বর হয় না। অযুক্ত অ সমান আ, হর্ষই যুক্ত হর্ষই সমান দীর্ঘই, হর্ষৌ যুক্ত হর্ষৌ সমান দীর্ঘ। এটা স্বরসন্ধি যখন পড়াবো তখন আলোচনা করব। তা আগে একটু বলে দিলাম, সন্ধিতে সব সময় দীর্ঘস্বর ব্যবহৃত হয়, কোনো সময়ই হ্রস্বস্বর প্রয়োগ হয় না। সন্ধিযুক্ত শব্দে সব সময় দীর্ঘস্বর থাকবে, কিন্তু স্বরবর্ণ থাকবে না, দীর্ঘস্বর থাকবে। একটু পরেই আসছি স্বর আর বর্ণের মধ্যে পার্থক্য কি, একটু পরেই পড়াচ্ছি। তাহলে এইটা হলো 6, উপরের হ্রস্বস্বর, 3 হলো দীর্ঘস্বর, 6 আর 3 9। তা 11 থেকে 9 গেলে আর দুটো থাকে, এই দুটোকে বলা হবে যৌগিক স্বর। কোন দুটো? ওই, ও। ওই কেন? অযুক্ত হর্ষইকার সমান ওই। ওই যখন আমরা উচ্চারণ করি তখন অ এবং হর্ষইর যুগ্ম রূপ লেখা আছে, দুটো স্বরের যুগ্ম রূপে উচ্চারিত স্বরবর্ণ। কোন দুটো? ওই আর ঔ। তাহলে কি দাঁড়ালো? মোট 11টি স্বরবর্ণের মধ্যে যদি আমরা বিভাজন করি, হ্রস্বস্বরের সংখ্যা হচ্ছে 6, দীর্ঘস্বরের সংখ্যা হচ্ছে 3, যৌগিক স্বরের সংখ্যা হচ্ছে 2। তাহলে 6 আর 3 9 আর 2 11, এই 11টা স্বরবর্ণ। পরিষ্কার হলো? যৌগিক স্বর কাকে বলে? যৌগিক স্বরবর্ণ যে স্বরবর্ণগুলি দুটো যুগ্ম স্বর নিয়ে উচ্চারিত হয়, স্বরের যুগ্ম একসাথে এলো। কোনটা কোনটা? অ যুক্ত হর্ষই উচ্চারণে ওই, অ যুক্ত হর্ষৌ উচ্চারণে ও। তাহলে এইটা যখন আমরা বলবো অযুক্ত উ, এইটা যখন বলবো অযুক্ত ই, লিখি তখন এটা। এগুলোকে বলা হয়, এই দুটোকে যৌগিক স্বর। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোনো দুটি যৌগিক স্বরের স্বরবর্ণ বর্ণমালায় দুটি যৌগিক স্বরের উদাহরণ দাও, তোমাকে এই দুটো লিখতে হবে।
বাংলা বর্ণমালায় স্বরবর্ণের মধ্যে দীর্ঘস্বর কটি উল্লেখ করো। লিখতে হবে দীর্ঘস্বর 3টি, আ, দীর্ঘ ই, দীর্ঘ উ। কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপর আমরা এই স্বরবর্ণের আর একটা বিভাজন করব, যে বিভাজনটা হচ্ছে এর উচ্চারণ অনুযায়ী বিভাজন। এখন আমি ব্যঞ্জনবর্ণে আসিনি, চ্যাপ্টারটা একটু বড়, একটু ভালো করে বুঝতে হবে। দেখো, স্বর আর স্বরবর্ণ দুটো এক নয়, মনে রাখবে। স্বরবর্ণ আর স্বর দুটো এক নয়। এইটা হচ্ছে এই আ, এইটা হর্ষ ই, এটা হর্ষ ই, এটা দীর্ঘ ই, এটা দীর্ঘ ই, এটা হর্ষ উ, এটা হর্ষ উ, এটা হর্ষ উ, এটা দীর্ঘ, এটা দীর্ঘ, এটা রি, এটা রি, এটা এ, এটা এ, এটা ওই, এটা ওই, এটা ও, তখন এটা হবে এরকম, এটা ও, তখন হবে এরকম। যখন এই যে এগুলো, এই যে 11টা রইল, এই 11টা হচ্ছে স্বর। এটা কি করবে? ব্যঞ্জন বর্ণের সাথেই যুক্ত হবে। যখন আমরা লিখি ক্রো, কাক, কিংবা যখন লিখি কাকা, আঙ্কেল, তখন কি লিখব? এই যে আকারটা, এই যে আকার, এই যে আকার, এটা কখনোই আমরা এরকম লিখব না, ক, আ, ক, এটা লিখব না। এটা কি লিখব? ক, আ, ক, আ, এরকম লিখব না। এরকম লিখি কি? লিখি না। যখন কোনো শব্দ গঠন করবে, যে স্বরবর্ণ শব্দ গঠন করে, অর্থাৎ শব্দের শুরুতে, স্টার্টিং পয়েন্ট, শব্দের শুরুতে যখন হয়, তখন সেটা স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়, তখন সেটা স্বর। শব্দের শুরু যখন গঠন করে, আমরা যখন লিখব আকাশ, তখন এইরকম লিখি আ, কয়াকার, তালে বসো। এইটা হচ্ছে স্বরবর্ণ। ভালো করে লক্ষ্য করবে, এই একটা আকার আছে, এটাকে কি বলবো? স্বর। হয়েছে? যখন আমরা লিখব ইঁদুর বানান, যখন লিখি, তখন এই হর্ষইটা চলে এলো এইখানে। কিন্তু এরকম কখনোই লিখব না এই হর্ষই, এই দয়ে হর্ষু, চন্দ্রবিন্দু র, এরকম হবে না। এটা কেউ মানবেই না, এটা কেউ বুঝবেই না, হাসাহাসি করবে। কি দাঁড়ালো তাহলে? স্বর আর স্বরবর্ণের মধ্যে পার্থক্য হলো, স্বর ব্যঞ্জনবর্ণের সাথেই যুক্ত হয়ে শব্দ গঠন করে। স্বর ব্যঞ্জনবর্ণের সাথেই যুক্ত হয়ে হয় বাঁ পাশে, কিংবা ডান পাশে, কিংবা নিচে বসবে। আমরা যখন কুজন লিখি, পাখির ডাক, তখন এরকম লিখি, কয়ে দীর্ঘ বর্গে যা দন্তন। কোন সময় এরকম লিখব না, এটা নয়। তাহলে ব্যঞ্জনবর্ণের সাথে যে স্বর যুক্ত থাকবে, যে স্বরবর্ণটা সংকেত, সিম্বল, সাংকেতিক, এই জন্যেই এই প্রত্যেকটি স্বরবর্ণের একটা সাংকেতিক রূপ আছে। সেইটাকে, যেটা ব্যঞ্জনবর্ণের কোনো সাংকেতিক রূপ নেই। স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের পার্থক্য যখন তুমি বইয়ে পড়বে, তখন লিখবে একটাই শুধু পাবে, যে স্বরবর্ণ স্বাধীনভাবে উচ্চারিত হয়, ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণের উচ্চারণ ছাড়া হতে পারে না। প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের র যুক্ত থাকে।
স্বরবর্ণের সংখ্যা 11, ব্যঞ্জনবর্ণের সংখ্যা 37। স্বরবর্ণ হলো অ আ হর্ষ ই দীর্ঘ হর্ষ দীর্ঘ রি এ ওই ও ও। আর ব্যঞ্জনবর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, পার্থক্য শেষ। এখানে তোমাকে ভালো করে লিখতে হবে যে স্বরবর্ণ স্বর সবসময় রূপান্তর হয় সাংকেতিক স্বরে যখন সে শব্দ গঠন করে। স্বরবর্ণ যখন শব্দ গঠন করে, ভালোভাবে শুনবে আর পরে বুঝতে বলে দিবে স্যার কিছুই বুঝলাম না, বাস হয়ে গেল। স্বরবর্ণ শব্দ গঠন করে যখন কি করে? স্বরবর্ণ শব্দ গঠন করে অর্থাৎ শব্দের প্রথমে স্বর বসে না, স্বরবর্ণ বসে। কিন্তু ব্যঞ্জনবর্ণের সাথে যখন যুক্ত হয় স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণের সাথেই যুক্ত হয়ে কোনো শব্দ গঠন যখন করে, তখন সেই স্বরবর্ণটা কি হয়ে যাবে? স্বর। স্বর মানে হচ্ছে সাংকেতিক বর্ণ, এটাকে বলা হয় সাংকেতিক বর্ণ, যেটাকে আমরা নাম দিয়েছি স্বর। ভাওয়েল এটা সাংকেতিক, ব্যঞ্জনবর্ণে যখনই শব্দ গঠন করবে তখন এই স্বরটা চলে আসবে, কোনো সময় বর্ণ আসবে না। একটু আগে উদাহরণ দিলাম। তাহলে স্বরবর্ণের রূপান্তর হয়, মানে স্বরবর্ণের সাংকেতিক স্বর আছে, স্বরবর্ণের সাংকেতিক বর্ণ আছে, স্বরবর্ণের সাংকেতিক রূপ আছে। কিন্তু ব্যঞ্জনবর্ণ যেমনই থাকুক, যেখানেই থাকুক, যে অবস্থাতে থাকুক, যে শব্দই গঠন করুক, তার কোনো রূপান্তর হবে না। ককে তুমি যে জায়গায় নিয়ে যাও, যেমনই বানান লেখো, ক সবসময় এরকমই থাকবে। খ যখন লিখবে, খ সবসময় এরকমই থাকবে। কিন্তু তুমি যখনই এখানে হর্ষইটা লিখবে, তখন হর্ষইটা তখন চেঞ্জ হয়ে যাবে। কখন? যখন সে শব্দের ভিতরে বসবে। যখনই আমরা বানান লিখব তখনই এইটা ভিতরে থাকবে। যখনই লিখব ঈগল, যেহেতু শব্দের শুরুতে আছে তখন হবে দীর্ঘই। কিন্তু যখনই তন্নি বানান লিখব, ত দন্তন বয়ে দীর্ঘই, তখন দীর্ঘইটা দীর্ঘই হবে না, বর্ণ হবে না, স্বর হবে। ঠিক আছে? নেক্সট, এই যে স্বরবর্ণ, স্বরবর্ণর 11, প্রত্যেকটিরই সাংকেতিক রূপ আছে। সাংকেতিক রূপটা কেন? যেহেতু ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়ে শব্দ গঠন করে, এবং শব্দ গঠন না করলে সে কখনোই সেই বর্ণের স্থায়িত্ব হবে না, থাকবে না, তার গুরুত্বই থাকবে না। শব্দ গঠন যদি না করে সেই বর্ণের কোনো মূল্য নেই। যেমন লিকার, এখানে আমরা লিখি নাই, এর কোনো শব্দ গঠন করেনি, বাংলায় প্রয়োগ নেই। আমরা রিটাকে প্রয়োগ করেছি, কিন্তু উচ্চারণে দেখব একই রকম। যদি আমরা উচ্চারণটা লিখি ঋতু, সিজন, ঋতু, SEASON, এইটাকে যদি কোনো ছেলে ঋতু এরকম লেখে, এটা কিন্তু সিজন এইটা বলা চলবে না, কারণ এই বানানটা ঋতুর সঠিক বানান নয়। ঋতু বানান লিখতে গেলে উচ্চারণে এক, কিন্তু শব্দ প্রয়োগে এই রি আর তয় হর্ষু দিলেই তবে এটা সঠিক হবে, এইটা তখন হয়ে যাবে ভুল। উচ্চারণে রি, রয় হর্ষু ই, তয় হর্ষু। কোনো ছেলে লিখলো ঋণ, স্যার ঋণ বানান, ঋণ রয় হর্ষু ই, দন্তন কিংবা মূর্ধন্য দিয়ে দিল, ওই স্যার ঋণ হবে না, যেটা ধার, ঋণ নেওয়া, এটা কখনোই হবে না। ঋণ বানান কী হবে? রি আর মূর্ধন্য, ঋণ। ঋণ করে ঘি খাওয়া, এই যে ঋণ, রি মূর্ধন্য, উচ্চারণে এক, কিন্তু এইটা যদি তুমি লেখো তবে হয়ে যাবে ভুল, লিখতে হবে এটা। এটা কেন লিখছি? এই বর্ণটা স্বরবর্ণ শব্দের শুরুতে বসেছে সেই জন্যে। কিন্তু এইটা যখনই ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হবে তখনই, যেন কৃষক, কয়েরি মূর্ধন্য স ক,
চাষি কৃষক, তখন কয়েরই, তখন আমরা কখনো এরকম লিখবো না ক রি মূর্ধন্য স ক, এরকম লিখি না। কারণ ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে যে স্বরবর্ণ শব্দ গঠন করে, প্রত্যেকটি স্বরবর্ণ তখন স্বর হিসাবে প্রয়োগ হয়, স্বরবর্ণ হিসাবে প্রয়োগ হয় না। মনে থাকবে? নেক্সট, কোনো বুঝার অসুবিধা থাকলে বলবে, আর আমি পিডিএফ এর মাধ্যমে তোমাদের সমস্ত লিখে পাঠিয়েছি, প্রশ্ন উত্তর কি হবে সমস্ত, তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপর আসছি ব্যঞ্জন বর্ণে। ব্যঞ্জন বর্ণের সংখ্যা এর আগে বলেছিলাম কতগুলো, 37টি ব্যঞ্জন বর্ণ আছে। এই 37টি ব্যঞ্জন বর্ণকে আমরা ভাগ করব। দেখবে এখানে ক থেকে যদি তুমি, আমি পুরোটা লিখছি না, ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন বর্ণ আছে। এই 25টি বর্ণকে বলে স্পর্শবর্ণ, এবং এই স্পর্শগুলো 25টাকে দিয়েই আমাদের বর্গীকরণ, এই যে বর্গীকরণ, ক চ ট ত প, প্রত্যেকটার 5টা করে থাকবে, 5 × 5 25। কি বলছি, এইখানে ক চ ট ত প, এগুলো হচ্ছে সব বর্গ। এগুলোকে নাম দেওয়া হয়েছে ক বর্গ, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, বর্গ শ্রেণী। এটার পড়বে কোনটা, এক খ, প্রত্যেকটার 5টা করে আছে, ঘ ঙ, ছ বর্গীয় জ, ঝ ইয়। এগুলো না থাকলে গল্প হবে না, কবিতা হবে না, বই লেখা হবে না, পড়াশোনা হবে না। বাংলায় পেপার পড়ো, যাই পড়ো, বই পড়ো, গল্প পড়ো, এগুলোকে আসতেই হবে। এগুলোই প্রথম। এইটা হচ্ছে শিশু পাঠ, এইটা হচ্ছে বর্ণ পরিচয়। বর্ণের সাথে তোমার পরিচয় যদি না হয়, বর্ণের সাথে তোমার পরিচয় যদি ভালোভাবে না ঘটে, তুমি কোনো সময় শব্দের সাথে পরিচিত হতে পারবে না, বাক্যের সাথে পরিচিত হতে পারবে না, বই পড়তে পারবে না, উচ্চারণ করতে পারবে না। সুতরাং বর্ণ পরিচয়ের সাথে নিজের পরিচয়টা ভালোভাবে করে নেওয়া প্রয়োজন। শোনো, চ ছ বর্গীয় ছ ইয়, ট ঠ ড ঢ মূর্ধন্য, থ দ ধ দন্তন্য, ফ ব ভ ম। দেখো, ক থেকে ম পর্যন্ত মোট বর্ণ আছে 25টা, বর্গ আছে 5টা, ক চ ট ত প। প্রত্যেকটা বর্ণকে, বর্গের প্রত্যেকটি বর্ণকে বলা হয় স্পর্শবর্ণ। কেন বলবো, এই ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ উচ্চারণ করার সময় জিহ্বা, বাকযন্ত্র, টাঙ্ক, জিভ যা দিয়ে আমরা উচ্চারণ করি, যা দিয়ে স্বাদ গ্রহণ করি, সেই জিহ্বা কি করে, মুখের ভিতরের কোনো না কোনো অংশকে স্পর্শ করে। এটা হচ্ছে কণ্ঠ, এই বর্ণগুলো, এটা হচ্ছে তালু, এটা হচ্ছে মূর্ধা, পরপর পড়ে যাব। এই যে তত, এটা দন্ত, এটা হচ্ছে ওষ্ঠ, এই বর্ণগুলো পরপর পড়ে যাব। সেই জন্যে স্পর্শবর্ণ কাকে বলে, বাংলা ব্যঞ্জন বর্ণমালায় ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলা হয় স্পর্শবর্ণ, টাচ অ্যালফাবেট। এবং এই স্পর্শবর্ণ কেন বলবো, যেসব বর্ণ উচ্চারণ করার সময় জিহ্বা মুখের ভিতরের কোনো না কোনো অংশকে স্পর্শ করে, সেই জন্য এগুলিকে বলা হয় স্পর্শবর্ণ। ঠিক আছে? আর প্রত্যেকটি বর্গের প্রথম আর দ্বিতীয়, 1 আর 3, এটাকে বলা হয় অল্প প্রাণ বর্ণ। অল্প প্রাণ বর্ণ কোনগুলো, প্রত্যেক বর্গের 1 আর 3। এই বর্গের 1 কোনটা, এইটা, 3 কোনটা, এটা, এটার 1 এটা, এটা 3 এটা, এটার 1 এটা, 3 এটা, এটার 1 এটা, 3 এটা, এটার পটা 1 বটা 3। তাহলে কি দাঁড়ালো,
প্রত্যেকটি যদি দুটো করে হয়, 5টা বর্গ আছে, 5 দুগুণে 10। এই 10টা হচ্ছে অল্পপ্রাণ বর্ণ, 10টি অল্পপ্রাণ বর্ণ। কেন অল্পপ্রাণ বলবো? অল্পপ্রাণ বর্ণ কাকে বলে? স্পর্শবর্ণের অন্তর্গত বর্গের প্রথম ও তৃতীয় বর্ণকে স্পর্শপ্রাণ বর্ণ বলা হয়, অল্পপ্রাণ বর্ণ। কেন বলবো? যে সব বর্ণ উচ্চারণ করার সময় প্রাণবায়ু, ভালো করে লাইনটা মনে রাখবে, প্রাণবায়ুকে আমরা নিঃশ্বাস বলি, নিঃশ্বাস। এই নিঃশ্বাস প্রাণবায়ু জেনে আমরা বেঁচে থাকি। প্রাণবায়ু অল্প পরিমাণে ব্যয় হয়, অল্প পরিমাণে খরচ হয়, কম কষ্ট হয় এই উচ্চারণ করার সময় এই বর্ণগুলো, সেই জন্য এগুলোকে বলা হয় অল্প প্রাণ। আর প্রত্যেকটা বর্গের 2 আর 4, দ্বিতীয় আর চতুর্থ, দ্বিতীয় আর চতুর্থ, দ্বিতীয় আর চতুর্থ বর্ণটাকে কি বলবো? 2 আর 4, এটাকে বলা হবে মহাপ্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ। কেন? সংজ্ঞাটা বলছি, স্পর্শবর্ণের অন্তর্গত প্রত্যেকটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণটি উচ্চারণ করার সময় প্রাণবায়ু অর্থাৎ নিঃশ্বাস বেশি পরিমাণে ব্যয় হয়, সেই জন্যেই এই বর্ণগুলির নাম মহাপ্রাণ বর্ণ। মহা মানে বেশি, অল্প মানে কম। তাহলে মহাপ্রাণ বর্ণের অল্পপ্রাণ বর্ণের সংখ্যা যদি 10টি হয়, মহাপ্রাণ বর্ণের সংখ্যা 10টি। তাহলে 10 যুক্ত 10 20 চলে গেল। বাকি এই যে এইটা থাকলো, এগুলোকে বলা হয় আনুনাসিক। লাইনটা ভালো করে দেখবে, অনুনাসিক বা নাসিক্য ব্যঞ্জন। মনে রাখতে হবে, পরীক্ষাতে ভালো দেওয়া, বইয়ে দেওয়া নেই। প্রত্যেকটি বর্গের স্পর্শবর্ণের অন্তর্গত প্রত্যেকটি বর্গের শেষ বর্ণ যে 5টা আছে, উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এই 5টা বর্ণকে বলা হয় অনুনাসিক কিংবা নাসিক্য বর্ণ। কেন বলবো? প্রত্যেকটি বর্গের শেষ বর্ণটি উচ্চারণ করার সময় মুখ দিয়ে উচ্চারিত হলেও মনে হয় যেন নাক দিয়ে উচ্চারিত হচ্ছে, সেই জন্য এগুলোকে বলা হয় অনুনাসিক বা নাসিক্য ব্যঞ্জন। এই নাসিক্য বর্ণের দুটো ভাগ। যে নাসিক্য বর্ণ শব্দ গঠন করে আর যে নাসিক্য বর্ণ শব্দ গঠন করে না। যে নাসিক্য বর্ণ 5টার মধ্যে 3টে দিয়ে আমরা শব্দ গঠন করতে পারি, দন্ত ন আর ম, এই দিয়ে অনেক শব্দ গঠন করা যায়। ন দিয়ে নদী, ম দিয়ে মন তৈরি করা যায়। যে স্পর্শ বর্ণের শেষ বর্ণগুলি দিয়ে শব্দ গঠন করা যায় সেগুলোকে বলা হয় পূর্ণাঙ্গ নাসিক্য ব্যঞ্জন বা স্বাধীন নাসিক্য ব্যঞ্জন। আর যে নাসিক্য বর্ণ দিয়ে শব্দ গঠন করা যায় না সেগুলো বলা হয় পঙ্গু নাসিক্য ব্যঞ্জন। এইটাকে উঁ দিয়ে শব্দ তুমি পাবে না বাংলায়, ইয় শব্দ দিয়ে পাবে না, ন শব্দ খুবই কম, 1টা 2টো আছে নত্যবিধান, তার মানে আর কিছু নেই। উ, ইয়, মূর্ধন্য, এই 3টাকে বলা হয় পঙ্গু নাসিক্য বর্ণ। আর দন্ত আর ম, যেহেতু এগুলো দিয়ে শব্দ গঠন করা যায়, এই নাসিক্য বর্ণগুলোকে বলা হয় স্বাধীন বা সম্পূর্ণ নাসিক্য ব্যঞ্জন। তাহলে কি দাঁড়ালো? স্পর্শ বর্ণ ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে স্পর্শ বলে। কেন বলে? যেহেতু জিহ্বা মুখের কোনো না কোনো অংশকে স্পর্শ করে। প্রত্যেকটি বর্গের প্রথম আর তৃতীয় অল্পপ্রাণ 10খানা আছে। প্রত্যেকটি বর্গের দ্বিতীয় চতুর্থ মহাপ্রাণ 10খানা আছে। প্রত্যেকটি বর্গের শেষ বর্ণটি অনুনাসিক বর্ণ, এর মধ্যে 2 ভাগ, একটা হচ্ছে স্বাধীন যেটা দিয়ে শব্দ গঠন করা হয় দণ্ড আর ম, এতে আর 3টে পঙ্গু নাসিক্য ব্যঞ্জন যেটা দিয়ে শব্দ গঠন করা যায় না। এরপর পড়াবো অন্তস্থ ব্যঞ্জন, অযোগবাহ বর্ণ আর উৎস বর্ণ। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, পরে আসছি আবার।